আবার আইএমএফ দেখলাম বলেছে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে ভর্তুকি যদি কমাতে হয় তাহলে বছরে 4 বার করে এটার মূল্য বৃদ্ধি করতে হবে, মানে 3 বছরে 12 বার। এতে হয়তো কিছুটা হলেও এটার যে ভর্তুকি দিচ্ছে সরকার সেটা কমে আসবে। হাবিবুল্লাহ ডন, যেটি আহসান আলম পারভেজ বলছিলেন যে খেয়ে বাঁচিয়ে রাখার একটি বাজেট এবং নিয়ত ভালো কিন্তু দুর্বল। আপনার কি মনে হয় যে কেমন হলো এই বাজেট? ধন্যবাদ। আসলে বাজেটের মানুষের তো এক এক রকম প্রত্যাশা এক একজনের। ধরেন সাধারণ মানুষ বাজেট কি বোঝে? বাজেট ভাবে যে দ্রব্যমূল্যের দাম কমলো কিনা, কিংবা তাদের চাকরির নিশ্চয়তা আছে কিনা, মানে যারা বেকার আছেন তারা চাকরি পাবেন কিনা। আর আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা চিন্তা করি যে বাজেটে কীভাবে এনবিআর আমাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে এই চিন্তায় থাকে। এটা ভ্যাট, ট্যাক্স, নতুন কী ইম্পোজ হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা আতঙ্কিত থাকি ঠিক বাজেটের আগেই। তো এটা আওয়ামী লীগ সরকারের 4th টাইম, ওনারা কনজিকিউটিভ 4th টাইম নির্বাচিত হয়েছেন, প্রথম বাজেট। এখন এই সময়টা খুব চ্যালেঞ্জিং টাইম, এই বাজেটটা। ইনফ্যাক্ট ইনফ্লেশন হু করে বাড়ছে, ঊর্ধ্বগতি। ব্যাংকে ডলারের রিজার্ভের ক্রাইসিস আছে। পাশাপাশি বাজেটের আগেই আইএমএফের কিছু শর্ত, এটা তো ইজি যে আমি তোমাকে কিছু দিব কিন্তু এটা কীভাবে ফেরত পাবো সেই জিনিসগুলো তুমি ঠিক করো, তাহলে আমি তোমাকে জিনিসটা দিব। এটা স্বাভাবিক। এটা করতে গিয়ে দেখা গেছে যে ডলারের যে রেটটা ছিল সেটা 110 থেকে 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিল। পাশাপাশি ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা ছিল, যেটা ইট ওয়াজ সিঙ্গেল ডিজিট, তারপরে 13%, পরে বাংলাদেশ ব্যাংক আবার বললো যে ঠিক আছে, ব্যাংকের রূপে ছেড়ে দেওয়া হলো, ক্লায়েন্টের সাথে তারা দে উইল আন্ডারস্ট্যান্ড। তো এটা 13.5 থেকে, যদিও গভর্নর সাহেব বলেছেন যে 14.5-র উপরে বেশি হওয়ার কথা না, 1%-এর বেশি হওয়ার কথা না। ইভেন ডলারের কথা বলেছে, ডলারের যে রেটটা আছে এটা যেন ব্যাংকগুলো 17 টাকা থেকে 18 টাকার বেশি না চার্জ করে। এটা তো কথার কথা, আদৌ এই চিত্রটা আছে কিনা সেটা বোঝার ব্যাপার। আবার আইএমএফ দেখলাম বলেছে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে ভর্তুকি যদি কমাতে হয় তাহলে বছরে 4 বার করে এটার মূল্য বৃদ্ধি করতে হবে, মানে 3 বছরে 12 বার। এতে হয়তো কিছুটা হলেও এটার যে ভর্তুকি দিচ্ছে সরকার সেটা কমে আসবে। এত কিছুর মধ্যে, এত শর্তর মধ্যে কিভাবে মূল্যস্ফীতি কমবে সেটা একটা বড় প্রশ্ন। তার কারণে আমরা তো ইম্পোর্ট বেস কান্ট্রি, ঘুরে ফিরে কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে। সেখানে এসে ডলার রেটের অবস্থা, ব্যাংকের ইন্টারেস্টের অবস্থা, বিদ্যুতের বিল বাড়ছে, ইভেন ভ্যাটের ব্যাপারে কিন্তু ওনারা বলে গেছেন, সাজেশন দিয়ে গেছেন যে ভ্যাটের যে নাম্বারটা এটা যেন সর্বক্ষেত্রে 15% হয়। এখন এনবিআর তো সব কিছু শোনারও কথা না, তার কারণ হলো দেখা গেছে ভ্যাট মিষ্টির দোকান কিংবা রেস্টুরেন্টগুলোতে 5%, সেখানে কিন্তু আগে যখন বেশি ছিল তারা কিন্তু কালেকশন খুব কম হতো। এখন 5% করাতে আমি শুনলাম এনবিআর এর মেম্বার বলছেন ভ্যাটের, যে এখন ওদের কালেকশন বেড়ে গেছে। এটা মানে কি, যদি আপনি পার্সেন্টেজ কমান তাহলে সবাই আগ্রহ হচ্ছে, দিচ্ছে। আর আমরা মতলব ভাইরা সবসময় বলি যে ঘুরে ফিরে দেখা যায় যে আমাদের উপরেই বেশি প্রেশার। এখন প্রেশার আমরা নিতে চাই, কিন্তু তার বিনিময়ে যেই অবকাঠামো জিনিসগুলো আমরা সার্ভিসটা চাই সেটা প্রপারলি না পেলে কীভাবে দেবো? বিদ্যুতের এখনও ঘাটতি আছে, গ্যাসের তো সমস্যাই আছে। যারা উৎপাদনে আছেন তারা, তাদের মায়া সবসময় আমরা শুনি যে তাদের একটা চাপা ক্ষোভ যে আমরা বিদ্যুতের বিল বাড়িয়েছি, গ্যাসের এটাও মেনে নিয়েছি, কিন্তু আমরা তো এটা নির্বিচ্ছিন্ন পাচ্ছি না। তা আপনারা ওই জিনিসগুলো না পেলে, ইনফ্যাক্ট এই বাজেটটা যদি আমি চিন্তা করি, ভেরি চ্যালেঞ্জিং বাজেট। আরেকটা কথা বলি, ইনফ্লেশন আমাদের দেশে না, ইনফ্যাক্ট আমরা যারা সবাই বাইরে যে সবাই জানি যে সব জায়গায় কিন্তু এটা অন্য জায়গায় অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু অনেক রকম তারা পলিসি অ্যাডপ্ট করেছে, করে কিন্তু তারা কিন্তু মার্শাল্লাহ তারা ইমপ্রুভ করেছে। জাপানের কথা ছোট্ট একটা বলি, যে আমাদের যে অবমূল্যায়ন টাকার যেটা হয়েছে, জাপানে আমি দেখেছি 110 টাকায় দেখতাম, না সরি 110 ছিল ডলারে ইয়েন, এখন 156 টাকা, কত গুণ বেশি
এটা অবমূল্যায়ন হয়েছে, সেটা কিন্তু কথার বাইরে। আশেপাশে সবখানেই হয়েছে, বাট আমাদের ব্যাপারটা কি, আমরা ম্যাক্সিমাম তো ইম্পোর্ট বেস, আমাদের কষ্টটা বেশি হয়। তো সেই কষ্ট লাঘবের জন্য আমি মনে করি যে এখনকার বাজেটটা যেটা করেছে সেটা সত্যি চ্যালেঞ্জিং বটে এই সরকারের জন্য। আর আমরা ব্যবসায়ীরা আমরা সত্যি আতঙ্কিত যে আমরা আমাদের উপরে আর কি কি খড়গ নামতে পারে, জি। খড়গ নামতে পারে, সেই কিন্তু একটা ভয় আছে। ছোট্ট একটা কথা বলি যে এই বাজেটেই দেখছি যে কাস্টম আইন 2023 যেটা গত বছর পাস হয়েছে, বাট ইমপ্লিমেন্ট হবে এই বাজেট আজকে থেকে শুরু হবে, মানে কালকে থেকে শুরু হবে। সেখানে দেখলাম একটা অদ্ভুত একটা প্রস্তাবনা করা হচ্ছে যে আমদানিকৃত পণ্য বন্দরে আসার পরে 5 দিনের মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে, না করলে ফাইন। আবার ওখানে বলা আছে 10 দিনের মধ্যে পণ্য বের করতে হবে, না করলে ফাইন। তা আমার ছোট্ট একটা প্রশ্ন, যদি এটা প্রস্তাবিত আছে, ওরা বলছে ফাইনাল হচ্ছে, এটা নিয়ে কথা বলা যাবে, আমরা এনবিআর কথা বলেছিলাম, কিন্তু একটা পণ্য আসলে ডকুমেন্টস ব্যাংকে আসতে অনেক সময় দেরিও হয়, এবং ডকুমেন্টস আসার পর অনেক সময় ডিসক্রিপেন্সি থাকে। সেটা নিয়ে আমার কিন্তু যে এক্সপোর্টার, তার সাথে অনেক রকম নেগোসিয়েশন করতে হয়। এখানে 5 দিনের মধ্যে কীভাবে হবে? এক, কিংবা আমি ডকুমেন্টস পেলাম, অ্যাসেসমেন্ট করলাম, 10 দিনের মধ্যে বের করতে হবে, আর 10 দিনের মধ্যে যদি না বের করতে পারে ফাইন। তা বুঝেন, অনেক সময় তো অনেকের রাজস্ব যোগান থাকে না, মানে আমি ডিউটি যোগান থাকে না, আমি 10 দিনের মধ্যে কীভাবে বের করব? তা আমি মনে করি এই জিনিসটা কনসিডার করা উচিত। তার কারণ হলো, এমনিই তো কাস্টম আইনে আছে 30 দিন কোনো পণ্য না বের করলে এটা অকশনে চলে যাবে। সেইখানে এসে এই 5 দিন এবং 10 দিনের যে নতুন যে দেখলাম যে এটাকে ফাইন করা হবে যদি না বের করা হয়, এই জিনিসটা আমার মনে হয় যদি রিকনসিডার করা না হয়, সকল ব্যবসায়ী কিন্তু বিপদে পড়ে যাবে।